চার্জ সৃষ্টি, চার্জ ক্রিয়েশন। চার্জ অর্থ অধিকার বা রাইট, আর ক্রিয়েশন অর্থ সৃষ্টি। তাহলে ক্রিয়েশন অফ চার্জ অর্থ এস্টাবলিশমেন্ট অফ ব্যাংকস রাইট অন দ্য ক্লায়েন্টস অ্যাসেট হুইচ আর অফার্ড অ্যাজ সিকিউরিটি এগেনস্ট ইনভেস্টমেন্ট। বিনিয়োগের বিপরীতে গ্রাহকের প্রস্তাবিত সম্পত্তিতে ব্যাংকের সত্ত্ব বা দাবি প্রতিষ্ঠা করা, এটাই হচ্ছে চার্জ ক্রিয়েশন। গ্রাহকের প্রস্তাবিত সম্পত্তিতে পণ্যে যতক্ষণ চার্জ সৃষ্টি করা না হয় ততক্ষণ তাতে ব্যাংকের কোনো অধিকার প্রতিষ্ঠিত হয় না। তাই বলা হয় নো চার্জিং অন অ্যাসেটস, নো সিকিউরিটি এগেনস্ট ইনভেস্টমেন্ট। তার মানে যতক্ষণ পর্যন্ত তুমি অ্যাসেটে চার্জ ক্রিয়েট করছো না ততক্ষণ পর্যন্ত ওই ইনভেস্টমেন্টের এগেনস্টে কোনো সিকিউরিটি নেওয়া হয়নি। মনে রাখতে হবে, ক্রিয়েশন অফ চার্জ ফেভারিং দ্য ব্যাংক on the asset of the client doesn't transfer the ownership in favor of bank. 3 ধরনের চার্জের কথা আমি নিচে উল্লেখ করব আজকে। ফিক্সড চার্জ, ফ্লোটিং চার্জ, পেরি প্যাসো চার্জ। ফিক্সড চার্জ স্থায়ী প্রকৃতির কোনো সম্পদের উপর ব্যাংকের অধিকার প্রতিষ্ঠা করা, যেমন জমি, বাড়ি, ভারী মেশিনারি ইত্যাদি। চার্জ অন ল্যান্ড, বিল্ডিং অ্যান্ড হেভি মেশিনারি, ইটস কল্ড ফিক্সড চার্জ। ফ্লোটিং চার্জ সর্বদা পরিবর্তনশীল সম্পদের উপর ব্যাংকের অধিকার প্রতিষ্ঠা করা। চেঞ্জ অন প্রপার্টি হুইচ ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং, সাচ স্টক অফ এ কোম্পানি। এরপর আসছে পেরি প্যাসো চার্জ। পেরি প্যাসো চার্জ ল্যাটিন ভাষা থেকে আগত, সমান পদক্ষেপ বলে, এর বাংলা অর্থ সমান পদক্ষেপ। যখন একটি বিষয় অন্য একটি বিষয়ের সাথে সমানভাবে অগ্রসর হয় তখন তাকে পেরি প্যাসো হিসাবে অগ্রসর হচ্ছে বলে মনে করা হয়। ব্যাংকের শব্দে একই সম্পত্তির উপর একাধিক বিনিয়োগদাতার অধিকার প্রতিষ্ঠা করাকে বোঝায়। এটা সিন্ডিকেট লোন বা কনসোর্টিয়াম বিনিয়োগের ক্ষেত্রে হয়ে থাকে। যখন 2 বা ততোধিক প্রতিষ্ঠান একজন গ্রাহককে বিনিয়োগ করে এবং বিনিয়োগের সিকিউরিটি হিসাবে একটিমাত্র সম্পদকে সহযোগী জামানত হিসাবে সকলে গ্রহণ করে, তখন উক্ত সম্পদের উপর সকল বিনিয়োগকারীর বিনিয়োগের অনুপাত হিসাবে অধিকার প্রতিষ্ঠিত হয়। যদি বিনিয়োগ গ্রহীতা বিনিয়োগের অর্থ ফেরত দিতে ব্যর্থ হয় তাহলে সম্পত্তিটি বিক্রির পর যে অর্থ পাওয়া যায় তা সমানুপাতিক হারে বা রেশিও আকারে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো অ্যাডজাস্ট করে। এক্ষেত্রে ফার্স্ট চার্জ বা সেকেন্ড চার্জের মতো কারোর কোনো উপর অগ্রাধিকার পাবে না। তাদের বিনিয়োগের হার অনুযায়ী কেবলমাত্র তাকে বিক্রয়লব্ধ অর্থটা ভাগ করে নিতে হবে। ব্যাংকের বিনিয়োগের পরিমাণ হচ্ছে, ধরি ক ব্যাংকের বিনিয়োগের পরিমাণ 50 কোটি, মোট বিনিয়োগের 50%। খ বিনিয়োগের পরিমাণ 30 কোটি, 30%। গ ব্যাংকের বিনিয়োগের পরিমাণ 20 কোটি, 20%। কিন্তু কোনো কারণে এই গ্রাহক ঋণখেলাপি হয়ে গেল, মর্টগেজ সম্পদ নিলাম করে পাওয়া গেল 80 কোটি টাকা। এখন নিলামের 80 কোটি টাকা ভাগ হবে নিম্নরূপে। 80 কোটি টাকার ওই পার্সেন্টেজ অনুযায়ী 50% পাবে ক ব্যাংক, 30% 24 কোটি টাকা পাবে খ ব্যাংক, 20% 16 কোটি টাকা পাবে গ ব্যাংক। এবার আসছে সেকেন্ড চার্জ। যখন একই জামানত বন্ধক রেখে দুটি ভিন্ন ব্যাংক দুটি প্রকল্পে বিনিয়োগ প্রদান করে তখন দ্বিতীয় ব্যাংককে চার্জকে সেকেন্ড চার্জ বলে। পেরি প্যাসো চার্জ ও সেকেন্ড চার্জের মধ্যে পার্থক্য কী? পেরি প্যাসো চার্জ প্রয়োগ করা হয় একাধিক প্রতিষ্ঠানের একই প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে, আর সেকেন্ড চার্জ প্রয়োগ করা হয় দুটি ব্যাংক ভিন্ন দুটি প্রকল্পে বিনিয়োগ প্রদান করার ক্ষেত্রে। তার মানে আমরা বলতে পারি যে পেরি প্যাসো চার্জের ক্ষেত্রে লোন একটা ডিসবার্স হচ্ছে একটা বিজনেসের এগেনস্টে। সেকেন্ড চার্জের ক্ষেত্রে হলো দুইটা লোন অনুমোদন হচ্ছে দুইটা ব্যাংক থেকে দুইটা ভিন্ন ব্যবসায়। দ্যাট দ্য ডিফারেন্স। প্রায়োগিক অর্থে দুই অবস্থায় একই জামানত বন্ধক রাখলেও পেরি প্যাসো চার্জে
দুই ব্যাংকের বিনিয়োগের অনুপাত অনুযায়ী অধিকার প্রতিষ্ঠিত হয়, কিন্তু ফার্স্ট চার্জ বা সেকেন্ড চার্জের ক্ষেত্রে তা নয়, বরং প্রথম ব্যাংকের সকল পাওনা আদায় হওয়ার পর বাকি টাকা দ্বিতীয় মর্টগেজধারীর মধ্যে বন্টন করা হয়। যেমন উপরে উল্লেখিত উদাহরণে যদি এই ফার্স্ট চার্জ বা সেকেন্ড চার্জের ক্ষেত্রে হতো, তাহলে প্রথম ব্যাংকের সকল পাওনা অর্থাৎ 50 কোটি টাকা পরিশোধ হওয়ার পর বাকি টাকা অন্যান্য মর্টগেজধারীর মধ্যে বন্টন করা হতো, যেটা ফার্স্ট চার্জ বা সেকেন্ড চার্জের ক্ষেত্রে হয়। ফার্স্ট চার্জ বা সেকেন্ড চার্জের ক্ষেত্রে কী হয়, প্রথম ব্যাংক তার সকল টাকা অ্যাডজাস্টমেন্টের পরে যে অংশটুকু থেকে থাকবে সেটাই কেবল সেকেন্ড চার্জ যে ব্যাংক করেছিল সে পেয়ে থাকবে। ফার্দার চার্জ জিনিসটা কি, কোনো বিনিয়োগের সিকিউরিটি হিসেবে কোনো সম্পত্তি ব্যাংকের কাছে বন্ধক থাকার অবস্থায় গ্রাহক যদি পুনরায় অতিরিক্ত কোনো লোন সুবিধা নিতে চান, তবে বন্ধকি সম্পত্তির উপর পরবর্তী বিনিয়োগের বিপরীতে যে চার্জ বা ব্যাংকের অধিকার সৃষ্টি করা হয় তাকে ফার্দার চার্জ বলে। ফার্দার চার্জ দলিল করার ঝামেলা এড়ানোর জন্য রেজিস্ট্রিকৃত মর্টগেজের দলিলে নিম্নরূপ ক্লজ সংযোজন করলে ফার্দার চার্জের প্রয়োজন হয় না। দিস মর্টগেজ shall also cover any such further new investment which may be extended to the investment client. তার মানে এই কথাটুকু যদি আমি মর্টগেজের সময় উল্লেখ করে দিই, তাহলে আমাকে ফার্দার চার্জটা ক্রিয়েট করতে হচ্ছে না। চার্জ আরোপের বিভিন্ন পদ্ধতি। ব্যাংক বিনিয়োগের সময় গ্রাহকের কাছ থেকে বিভিন্ন ধরনের সিকিউরিটি নিয়ে থাকে, যেমন ক্যাশ, পণ্য, জমি, দালান কোঠা, মেশিনারিজ, শেয়ার সার্টিফিকেট ইত্যাদি। এরপরে আসছে সিকিউরিটির উপর সত্য দাবি প্রতিষ্ঠার জন্য বিনিয়োগের ধরন ও প্রস্তাবিত জামানতের উপর ভিত্তি করে চার্জ সৃষ্টি করা যায় বিভিন্ন রকমের। তার মধ্যে যে চার্জগুলো সৃষ্টি করা হয় সেগুলো একটু নিচে উল্লেখ করা হলো। প্লেজ, হাইপোথিকেশন, মর্টগেজ, লিয়েন, অ্যাসাইনমেন্ট, সেট অফ, এই চারটা চার্জ ক্রিয়েট করা হয়। গ্যারান্টি, ইন্ডেমনিটি। উপরের উল্লেখিত পদ্ধতির মধ্যে মর্টগেজ বা সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে রেজিস্ট্রেশন হওয়া বাধ্যতামূলক, এবং লিমিটেড কোম্পানির ক্ষেত্রে হাইপোথিকেশন RJCF রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির মাধ্যমে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। আচ্ছা, প্লেজ, অস্থাবর সম্পদ কারোর কাছে বন্ধক রাখলে প্লেজ বলে। প্লেজের বেলমেন্ট অফ গুডস এর সিকিউরিটি অফ ফর পেমেন্টস অফ ডেটস, পারফরমেন্স অফ এ প্রমিস। প্লেজ সংক্রান্ত কয়েকটি তথ্য। বিনিয়োগ গ্রাহকের তার ব্যবসায়ের স্টক, পণ্য বা বিনিয়োগের মুবারাহা বা এমপিআইয়ের পণ্য ব্যাংকের কাছে বন্ধক রাখতে চাইলে তিনি প্লেজ দলিলে স্বাক্ষর করতে পারবেন। মালামাল ব্যাংকের গোডাউনের, গ্রাহকের গোডাউনে, গ্রাহকের ভাড়া করা গোডাউনে, যে কোনো জায়গায় রাখা যেতে পারে। মালামাল গ্রাহকের গোডাউনে, গ্রাহকের ভাড়া করা গোডাউনে রাখলে গোডাউনের মালিকের কাছ থেকে লেটার অফ ডিসক্লেমার সংগ্রহ করতে হবে। প্লেজ মালামাল ব্যাংকের দখলে থাকলেও ব্যাংকের মালিক নয়। প্লেজের মালামাল ব্যাংকের দখলে থাকলেও ব্যাংক এর মালিক নয়, বিনিয়োগের গ্রাহকের মালিক। তাই
তিনি যে কোনো সময় ব্যাংকের পাওনা পরিশোধ করে তার মালামাল নিয়ে যেতে পারবেন। তাই সহজে বলা যায় যে প্লেস ইজ দ্য বেলমেন্ট অফ গুডস। প্লেজের মালামাল বিক্রি করতে কোর্টের কোনো অনুমতির প্রয়োজন হয় না। বন্দুকদারের অধিকার, যে কোনো সময় পাওনা পরিশোধ সাপেক্ষে প্লেসকৃত সম্পদ ফেরত যাওয়া যায়। প্লেসকৃত পণ্যের বিক্রির পূর্বে বন্দুকদাতার নোটিশ দিতে হবে। ব্যাংকের মানে প্লেজি কোনো অবহেলার কারণে প্লেসকৃত মালের ক্ষতি হলে বন্দুকদাতা ক্ষতিপূরণ দাবি করতে পারবে। আচ্ছা, বন্দুকদাতার বাধ্যবাধকতা, পণ্যের গুণগত ত্রুটি সম্পর্কে অবশ্যই প্লেজিকে পরিপূর্ণভাবে জানাতে হবে। প্লেজের মালামাল রক্ষণাবেক্ষণ যাবতীয় ব্যয়, গোডাউন ভাড়া, পাহারাদারের ভাতা, ইন্স্যুরেন্স পেমেন্ট বিনিয়োগ গ্রহীতাকেই মানে প্লেজরকেই বহন করতে হবে। প্লেজকৃত সম্পদের মালিকানা কোনো ত্রুটি থাকলে প্লেজর দায়ী থাকবে। প্লেজকৃত সম্পত্তির মালিকানাগত কোনো ত্রুটি থাকলে প্লেজর দায়ী থাকবে। আচ্ছা, বন্দুক গ্রহীতার অধিকার, পাওনা সম্পূর্ণ পরিশোধ না হওয়ার পর্যন্ত আটকে রাখা। প্লেজর পাওনা পরিশোধ করতে ব্যর্থ হলে প্লেজি দুটি কাজ করতে হবে: মামলা দায়ের করতে হবে, প্লেজরকে নোটিশ দিয়ে পণ্য বিক্রি করে দিতে পারবে। বন্দুক গ্রহীতার বাধ্যবাধকতা, পণ্যের যথাযথ রক্ষণাবেক্ষণ করতে হবে, অন্যথায় পণ্যের গুণগত কোনো ত্রুটি থাকলে প্লেজিকে তার দায় নিতে হবে। অযাচিতভাবে প্লেসকৃত পণ্যের ব্যবহার করতে পারবে না। যে কারণে পণ্যের বন্ধক রাখা হয়েছে তা ব্যতীত অন্য কোনো কারণে পণ্য আটকে রাখতে পারবে না।